স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের দাবির কথা শোনা যাচ্ছে, প্রায়ই রয়েছে রোগীদের নানান অভিযোগ। দেশের চিকিৎসা ব্যবস্থা, শিক্ষার ক্ষেত্রে রয়েছে বিবিধ সমস্যা। এসব নিয়ে আজকের আলোচনা ও ডাক্তার কথা বলতে শুরুতে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাচিবের সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান, আছেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডেবের মহাসচিব ডক্টর AZM জাহিদ হোসেন, আছেন দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফি এবং লেজার ও কসমেটিক সার্জন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম আছেন আমাদের সঙ্গে। এছাড়া চট্টগ্রাম থেকে সিভিল সার্জন ডক্টর রাজির রহমান সিদ্দিকী, খুলনা থেকে আছেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর গাজী মিজানুর রহমান। স্বাগত আপনাদেরও। আমি অধ্যাপক ডক্টর ইকবাল আরসলান, আপনার কাছে চাইবো যে গত কয়েকদিন ধরে ডাক্তারদের সঙ্গে রোগীদের নানা রকম ঝামেলার কথা বেশি শোনা যাচ্ছে, যে যার পরিপ্রেক্ষিতে ডাক্তারদের প্ররোচিত হওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, আবার ডাক্তাররাও ধর্মঘটে গেছেন। এই বিষয়গুলিকে আপনারা যারা চিকিৎসক নেতা আছেন তারা কিভাবে জিনিসটি দেখছেন? এগুলো প্রথম আপনার কাছে। ধন্যবাদ। আসলে এটা যে সমাজের একটা অসহিষ্ণুতা, যেটা আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে একটা অসহিষ্ণুতা বিরাজ করছে মানুষের মধ্যে। এটা সামাজিক চরিত্র বলতে পারেন। আর বিষয়টা হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আপনার গণমাধ্যমে বসেই কথা বলছি, তারপরেও বলতে হয় যে গণমাধ্যম বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন, তাদের নেতিবাচক যে সমস্ত আলোচনা, সে আলোচনাগুলো এই সাধারণ মানুষকে বেশি প্ররোচিত করে, এই ধরনের কাজে উদ্বুদ্ধ করে। যে আপনার দায়িত্বহীন যে বক্তব্য বা দায়িত্বহীন যে লেখালেখি বা এই বিষয়গুলো। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের নিজেদের স্বার্থেই তাদের এই বিষয়গুলো দেখা উচিত, দৃষ্টিপাত করা উচিত। সমাজের যারা গণ্যমান্য তাদেরও দেখা উচিত যে চিকিৎসকদের উপরে যদি এভাবে যদি আক্রমণ একের পর এক চলতে থাকে, তাহলে পরে চিকিৎসকরা একসময় যে এই পেশা থেকে হাত গুটিয়ে নিতে পারেন এবং বাংলাদেশের যে আর্থসামাজিক সীমাবদ্ধতা এবং আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনার যে সীমাবদ্ধতা, জনবলের সীমাবদ্ধতা, ওষুধপত্রের সীমাবদ্ধতা, পরীক্ষা নিরীক্ষার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতার মধ্যে তারা যে দায়িত্ব নিয়ে যে চিকিৎসা ব্যবস্থাটা চালিয়ে যাচ্ছেন, সেই জায়গা থেকে চিকিৎসকরা একসময় বাধ্য হতে পারেন সরে আসতে। তাতে আসলে রাষ্ট্র, সাধারণ মানুষ, সবাই, চিকিৎসা ব্যবস্থা সবই ক্ষতিগ্রস্ত হবে। ডক্টর AZM জাহিদ হোসেন, আপনার কাছে বিষয়টা জানতে চাইবো যে আমি একটি কথা উদ্ধৃত করতে চাই। একজন চিকিৎসক বলছেন, যে রোগীকে সকালে রিসিভ করলাম, যত্ন করে অপারেশন করলাম, তাদের স্বজনদের হাতে মার খেতে হলো, তারা আমাদের খুন করা হুমকিও দিচ্ছেন। রোগীর স্বজনরা বলছে, আমরা ওত পেতে থাকলাম, তোদের খুঁজে খুন করব। অবস্থাটি এরকম হওয়ার কারণ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। ইকবাল ভাই কিছুক্ষণ আগে যেটা বললেন আর কি, যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে আমরা যদি আমাদের আশেপাশে দেখি, মানুষের এক ধরনের সামাজিক অসহিষ্ণুতা বা নিজের হাতে এক ধরনের ক্ষমতা তুলে নেওয়া, একটা তাড়াহুড়া করা, এবং কোনো একটা অসুস্থ মানুষ আসার পরে তার চিকিৎসার জন্য একটা নির্ধারিত সময়ের দরকার, একটা আপনার চিকিৎসার জন্য একটা নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার। কিন্তু মানুষের মধ্যে এটা আমরা ইদানিংকালে লক্ষ্য করতে পারছি যে দেখবেন যে রাস্তার এক সাইড ব্লক, কেউ তাড়াহুড়া করে যাওয়ার জন্য উল্টা দিক দিয়ে কিন্তু গাড়ি চালাই দিচ্ছে। এটা ধরেন আগে কিন্তু এত লক্ষ্য করা যায় না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এটি কিন্তু সামাজিকভাবেই আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে, এবং এইটা চিকিৎসা ক্ষেত্রেও আছে, এবং এটা কোনো অবস্থাতেই অস্বীকার করার উপায় নেই। এবং চিকিৎসকরা সবসময় এই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে বেশি এই কারণেই, যেহেতু চিকিৎসা এমন একটি পেশা, অসুস্থ রোগী আসে, রোগীরা চায় তাদের রোগী ডাক্তার দেখার সাথে সাথে ভালো হয়ে যাবে। এই অবস্থার মধ্যে চাওয়া এবং পাওয়ার মধ্যে যখন দেখা যায় একটু গ্যাপ, তখনই সাধারণত মানুষ রিয়েক্ট করে, এবং রিয়েকশনটা অনেক ক্ষেত্রেই এক ধরনের ক্ষমতা দেখানোর ভাব, অথবা কোনো ক্ষেত্রে হয়তো চিকিৎসকদের কিছু বা স্বাস্থ্যকর্মীদের দুর্বলতা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু ঘটনাগুলি অতি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যাচ্ছে, যেটি কোনো অবস্থাতেই কাম্য না, এবং যেটি কোনো অবস্থায় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিচ্ছে না। ডক্টর ইকবাল আরসলান যে প্রসঙ্গটি এনেছিলেন জনাব মুস্তাফিজ শফি, আমি সেই প্রসঙ্গে যেতে চাই যে গণমাধ্যম অনেক সময় ভূমিকা রাখে ডাক্তারদের বিরুদ্ধে একটি পারসেপশন তৈরি করার ক্ষেত্রে, এই বিষয়টি, এবং অনেক সময় রাজনীতিবিদরাও
একটি ভূমিকা রেখে থাকেন, এই বিষয়ে আপনার মতামত একটু শুনতে থাকবো। এটাও অনেক পুরনো আলোচনা, কিন্তু গণমাধ্যম সবসময় নেতিবাচক ভূমিকা রাখে, এটা আমরা শুনে আসছি। কিন্তু আমি যেটা বলতে চাই যে গত 90-এর পরে যে গণমাধ্যমের যে নতুন যে জাগরণটা, সেই জাগরণে কিন্তু গণমাধ্যম শুধুমাত্র নেতিবাচক নিউজ করছে না, গণমাধ্যম কিন্তু তাদের সংবাদ পরিবেশনা, নিউজ পরিবেশনা বাইরেও কিন্তু অনেক কাজ করে এখন, সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে, দেশের উন্নয়নে, প্রজন্মের উন্নয়নে নানা কাজ করে। তো এটা একটা বিষয়। আর একটা বিষয়, যখন বেশিরভাগ সময় নেতিবাচকই থাকে আসলে গণমাধ্যম। ঘটনা তো ঘটছে, আমরা যেভাবেই দেখি না কেন, অস্থিরতা হতে পারে, কিন্তু যখন আমি চিকিৎসা করতে গিয়ে একটা ঘটনার মুখোমুখি হলাম, সেটা কিন্তু জীবন মৃত্যুর বিষয়। আমার কোন একজন স্বজন হয়তো মারা গেলেন, তখন ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু নানাভাবে হয়। আমি 2-3টা পরিসংখ্যান একটু আপনাদেরকে বলি, যেটা হলো, আমি কোনো সময় কিন্তু চিকিৎসক সমাজের বিরুদ্ধে বলছি না, বিরুদ্ধে না, কিন্তু কিছু বিষয় আমাদের আলোচনায় আসতে হবে। আমাদের সরকারি সংস্থা বিবিএস, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, তারা তাদের এক জরিপে, অতি সম্প্রতি একটা জরিপে বলেছে, চির প্রতিবন্ধীদের শীর্ষ 5টি কারণের মধ্যে ভুল চিকিৎসা একটি প্রধান কারণ। মোট প্রতিবন্ধীর মধ্যে 3% ভুল চিকিৎসার শিকার হয়ে প্রতিবন্ধিত করছেন। কত শতাংশ? 3%। 3% মানে সারা পৃথিবীতে এটার রেশিওটা কি? ধরেন উন্নত দেশে, স্ক্যান্ডিনেভিয়াতে বা আমেরিকাতে, আমি বিবিএস এর জরিপটা আপনাকে বলছি, আমার মনে হয় যে সারা দুনিয়ার রেশিও এরকমই, কাছাকাছি 5%-এর কম বা আশেপাশে এরকম, কারণ ভুল হবে সিদ্ধান্ত নিতে গেলে। 5% ভুল মনে হয়। আরেকটা যেটা আমাদের কবি পরিচিত বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডাক্তার প্রাণগোপাল দত্ত, উনি এই কয়েক মাস আগে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে এক সেমিনারে বলেছেন, চিকিৎসকরা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন না নিলে রোগীদের চিকিৎসা ব্যয় 40% কমে আসবে। ওকে, কিন্তু আমরা কয়েকদিন আগে, আপনি জানেন যে আরো দুটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে এই খবর ছাপা হয়েছে যে ডাক্তাররা কিডনি কেটে নিয়েছেন রোগীর, বা কিডনি রেখে দিয়েছেন। আপনি নিশ্চয়ই এটিও নজরে আসে এই ধরনের খবর। এইটা কিডনি তো মেডিকেল সায়েন্সে সম্ভব না, এটা আমরা অনেক সময় ভুলে কেউ করে, নিউজও করে, কেউ করে, কিন্তু আমি তো দীর্ঘদিন এই স্বাস্থ্য বিষয়ক বিষয় নিয়ে লেখালেখি করেছি, রিপোর্ট করেছি। এটা বোধহয় সম্ভব না, কারণ যাকে ট্রান্সপ্লান্ট করতে হবে পাশাপাশি বেডে রেখে কিন্তু অপারেশনটা করতে হবে। সম্ভব না, এটা সম্ভব। গুরুত্বপূর্ণ খবর এসছে। মুসাফির শফি, আপনাকে ধন্যবাদ। ডক্টর সরকার মাহবুব আহমেদ সাহেব, আমি শুধু এই কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে চিকিৎসকদের উপর অনেক ক্ষেত্রে অনাস্থা দিয়ে থাকেন, সেটি আসলে কোনো চিকিৎসকদের প্রতি আলাদা কোনো ঘৃণা থেকে না, তাদের ব্যক্তিগত, যেটি শফি ভাইও বললেন, যে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতাই অনেক সময় তাদেরকে বাধ্য করে এরকমটি চিন্তা করতে। আপনি এই সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আমি একটু ভিন্ন আঙ্গিকে জিনিসটা একটু বিশ্লেষণ করতে চাই, কারণ আমি কয়েকদিন ধরেই ফলো করছি জিনিসগুলো, আর যেহেতু তরুণ চিকিৎসক হিসাবে আমার সব জায়গায় দেখার সুযোগ হয়েছে, বোঝার সুযোগ হয়েছে, আমি এন্টারপ্রেনার হিসাবেও কাজ করছি, সো দ্যাট আমি সবগুলো লেভেল পার করে এসেছি। আমি দেখতে চাচ্ছি বা বুঝতে চাচ্ছি যে মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন এসছে। আগে ডক্টর বললে বা শিক্ষক বললে যে শ্রদ্ধার আসনটা আমরা ভাবতাম আমাদের ছোটবেলায়, সেই আসনটা আমাদের এখন নেই। একটা জিনিস বুঝতে হবে, গত 20 বছর ধরে কিন্তু আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটা বিরাট ট্রানজিশন পিরিয়ড পার করছি। মানুষের হাতে প্রচুর টাকা, প্রচুর মানুষ অন্যভাবে বড় হচ্ছে, শিক্ষার যে প্রকৃত যে শিক্ষাটা, সেই শিক্ষাটা কিন্তু নেই আসলে। আমরা শিক্ষার যে যারা শিক্ষক, কাদের হাতে শিক্ষাটা ছেড়ে দিচ্ছি সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, বা শিক্ষার গুণগত মান কতটুকু সেটাও একটা ভিন্ন প্রসঙ্গ। তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে আজকে যে কথাটা এসছে, যে এসএসসি পরীক্ষার মধ্যে যে প্রশ্নপত্র যিনি করেছেন, উনি এই কথাটা একটা কোমলমতি ছাত্রর কাছে, যার কগনিটিভ চেঞ্জ হয়ে যাবে, টোটাল পারসেপশন চেঞ্জ হয়ে যাবে। এবছর 87 লক্ষ পরীক্ষা দিয়েছে, তাই না? 87 লক্ষ অ্যাটলিস্ট ছাত্রের মাথায় লোভিড এবং ডাক্তার কথার সমর্থক হয়ে যাচ্ছে। পাশাপাশি এক্ষুনি যেটা খেয়াল করলাম, প্রথমেই কিন্তু ব্যবসায়ীদেরকে লোভী বলা হয়েছে, তো অসুবিধা কি? একটা প্রফেশনকে গর্বের জন্য বলার জন্য এভাবে সরাসরি কৃষককে বোকা বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে কৃষককে বোকা, ডক্টরকে যেভাবে জিনিসটা বলা হয়েছে সেটা আসলে অ্যাকসেপ্টেবল না কোনোভাবে। প্লাস এইমাত্র শফি ভাই বললেন ভুল চিকিৎসা, এই কথাটা আমরা প্রত্যেকদিন প্রতিবারে পত্রিকায় সব জায়গায় সবাই ভুল চিকিৎসা। আমাদের ভুল চিকিৎসা কে ধরবে? ভুল চিকিৎসা ধরার জন্য যে যোগ্যতা লাগবে সেটা কার আছে? সেটা সাংবাদিকের আছে, রোগীর স্বজনের আছে। সেটা হয়তো সাংবাদিক বা রোগীদের হয়তো, এই যে 3 মাস পরে আমি বুঝতে পারবো, যখন আমি অন্য জায়গায় গিয়ে এটা নিদানটা পাবো, যখন বিদেশে গিয়ে বুঝতে পারছি যে আমার ভুল চিকিৎসা হয় প্রচুর। আমি বলতে পারি আমি যেটা ভুল চিকিৎসা মিন্স কি, যে মানুষ, চিকিৎসকরা তো মানুষই, মানুষদের ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, সেটা কোনো বিষয় না। কিন্তু এজ এ হোল একটা পুরো কমিউনিটিকে অ্যাটাক করে আমাদের সাংবাদিক ভাইরা বলেন, সবাই বলেন, ইজি ব্যাপার হচ্ছে আমরা সরাসরি মানুষের সাথে
সম্পৃক্ত, তাই আমাদের ভুলও ধরা হচ্ছে বেশি। প্লাস আমি কতগুলো কথা বলতে চাই এই প্রসঙ্গে। আপনি একটু তাহলে আবার আপনার কাছে আসি। আমি একটু ডক্টর আজিজুর রহমান সিদ্দিকীর কাছে যেতে চাই। চট্টগ্রামে সিভিল সার্জন আছেন আমাদের সঙ্গে। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, সব সময় আমরা এরকম একটা কথা শুনি যে সরকারি হাসপাতালে রোগীরা যদি খুব ক্ষমতাবান না হন বা কোনো না কোনো ভাবে কোনো ক্ষমতার সাথে সম্পর্কিত না থাকেন তাহলে ভালো চিকিৎসা পান না। এই বিষয়টি ঠিক কিনা ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী? ধন্যবাদ। আপনারা মিডিয়া, আমি মনে করি বাংলাদেশের ডাক্তারদেরকে জনগণের প্রতিপক্ষ করার একটা বড় ভূমিকা রেখেছে মিডিয়াগুলো। আমাদের ছোট্ট একটা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিলে সেটা যেমনি দাবানল সৃষ্টি করে, আমাদের হুজুকে বাঙালিকে ডাক্তারদের বিরুদ্ধে জনগণকে খেপি দেওয়ার জন্য মিডিয়া পেট্রোল হিসাবে কাজ করে। এতদিন আপনাদের পত্রিকা টেলিভিশন ছিল, এখন ফেসবুক আসায় ডাক্তাররা বিরাট একটা সুযোগ পেয়ে গেছে এবং ডাক্তাররা এখন মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্যটা তুলে ধরতে পারছে। অর্থাৎ ডাক্তারদেরকে মিডিয়ার মাধ্যমে এক পেশে রেখে জনগণকে শুধু তার খারাপ দিকগুলো বলে ফুসলে 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 এমনভাবে বিরক্ত করা হচ্ছে। রাজনীতিবিদরা ভোটের জন্য ডাক্তারদের বিরুদ্ধে বলে, মিডিয়া তার প্রচার বাড়ানোর জন্য ডাক্তারদের বিরুদ্ধে বলে, এবং বাস্তবে দেখা যায় যারা ডাক্তারদের বিরুদ্ধে বলে তারা নিজেদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানানোর জন্য আল্লাহর কাছে দিনরাত মুনাজাত করে। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, আপনি আপনার কাছে আমি আবার আসবো। আমি খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডক্টর মিজানুর রহমান আপনার কাছে আসতে চাই যে আপনি কি মনে করছেন যে কমিশনের যে প্রসঙ্গটি আসলো, যে ক্লিনিক থেকে কমিশন না আসলে রোগীদের ব্যয় অনেক কমে যেত, এই ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা, যেটি ডক্টর প্রাণগোপাল দত্ত করেছেন মন্তব্যটি? ধন্যবাদ। কমিশনের যে কথাটা এসছে এটা ডক্টর প্রাণগোপাল দত্ত কিভাবে বলেছেন আমি এটা শুনিনি, তবে এটা ঢালাও অভিযোগ হিসাবে মিডিয়া এসছে সেটা আমার মনে হয়। আসলে ঢালাওভাবে এই ধরনের কোনো অভিযোগ আমরা মনে করি সঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে যদি হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট যে হাসপাতাল, সরকারি যে এগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো অভিযোগ আকারে গেলে নিশ্চয়ই তার প্রতিকার ব্যবস্থা হবে। আমরা এই কমিশনের প্রথাকে সম্পূর্ণ ঘৃণা করি এবং এটা যে একটি অনৈতিক কাজ সেই হিসাবে আমাদের কাছে কোনো সংশয় নাই। আমরা মনে করি যে চিকিৎসার এই যে পেশাটা এটা খুবই একটি নোবেল পেশা এবং আমাদের যে চিকিৎসক আছে সেই চিকিৎসকরা যে সেবাটা দিয়ে থাকে এর বিনিময়ে কোনো ডায়াগনস্টিক থেকে বা কোনো ক্লিনিক থেকে তারা কমিশন পাবে, এই প্রথাটা আমরা সম্পূর্ণ বিরোধিতা করি এবং এটা আমাদের একদম একটি আমার দৃষ্টিতে এটা খুবই। ডক্টর গাজী মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে ডক্টর ইকবাল আরসালান এবং ডক্টর জাহিদ আপনাদের জন্য আমার এই প্রশ্নটি থাকবে। 2-3টি বিষয় আপনারা যদি একটু কথা বলেন, ভুল চিকিৎসা, কমিশন বাণিজ্য এবং সর্বোপরি অযোগ্য ডাক্তার, যাদের আসলে ডাক্তার হওয়ার কোনো যোগ্যতা ছিল না, তাদেরকে আপনারা ডাক্তার হিসাবে আসলে সনদ দিচ্ছেন কিনা বা তাদের সনদ বাতিল না করার ক্ষেত্রে তাদের আপনারা কোনো ভূমিকা রাখছেন কিনা, আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমি ডক্টর ইকবাল আরসালান, 3টি বিষয়, একটি হচ্ছে যে ভুল চিকিৎসা, একটি হচ্ছে যে কমিশন বাণিজ্য, আর একটি হচ্ছে অযোগ্য ডাক্তার। এই 3টি বিষয় আপনাদের একটু মন্তব্য শুনবো। আমি শেষেরটা দিয়ে শুরু করি। অযোগ্য চিকিৎসকরা সনদ প্রাপ্ত হচ্ছেন, এটা সত্য। কেননা আমাদের বিশ্বের বিভিন্ন দেশে যে সনদের সময় যেমন প্রি লাইসেন্সিং বা প্রি রেজিস্ট্রেশন একটা কোয়ালিফাইং এক্সামিনেশন হয়, আমাদের পার্শ্ববর্তী দেশসমূহেও হয়, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে আমরা এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হইনি। এবং আমাদের দেশে রেজিস্ট্রেশন হচ্ছে যে ইউনিভার্সিটির সার্টিফিকেট পেলেই এবং বিএমডিসিতে অ্যাপ্লাই করলেই সে সনদ পায় বা রেজিস্ট্রেশন পায় এবং you become eligible to practice or to get any job as a physician. তো আমাদের এই জায়গাটা আসলে ঠিক করা উচিত
যে আপনার প্রি রেজিস্ট্রেশন বা প্রি কোয়ালিফাইং যে এক্সামিনেশন ফর রেজিস্ট্রেশন এটা এস্টাবলিশ হওয়া উচিত। যদিও রিসেন্টলি আপনার গত 2 বছর যাবৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এটা শুরু করেছে। শুধুমাত্র বিদেশ থেকে যে সমস্ত যারা ডিগ্রি প্রাপ্ত হয়ে বাংলাদেশে আসেন, এটা যদি আমরা করতে পারি তাহলে যারা ওই যে আপনি যেটা বলছেন যে আন্ডার কোয়ালিটি যারা যে সনদ পেয়ে যাচ্ছে তাদেরকে আমরা আটকাতে পারব। জি, এটা হচ্ছে যে একটা প্রক্রিয়ার বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে কমিশন বাণিজ্য। কমিশন বাণিজ্যর যে বিষয়টা আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক প্রাণগোপাল দত্ত মহোদয় বলেছেন, এবং বিষয়টা এমনভাবে এসছে যে সকল চিকিৎসক মানে আমাদের দেশে এখন প্রায় 80,000 রেজিস্টার্ড ডক্টর আছেন, তাদের মধ্যে যদি আমরা বিদেশ যারা চলে গেছেন এসব বাদ দিয়েও হিসাব করি 60,000 চিকিৎসক বাংলাদেশে আসলে রেজিস্টার্ড যারা চিকিৎসক হিসেবে আছেন। তাদের মধ্যে আসলে কতজন চিকিৎসক যদি এর সাথে সম্পৃক্ত থাকেন সেটা আমরা পার্সেন্টেজ করলে খুব 1% এরকম হয়তো হবে বা 2% এরকম হবে। আর যেটা করেন আমাদের একটি ধারণা রয়েছে যে একেবারে শিক্ষানবিশ চিকিৎসক থেকে শুরু করে একদম অধ্যাপকরা পর্যন্ত যতগুলি টেস্ট আমাদের করতে দেন সব ক্ষেত্রে তারা টাকা পান। এটা আমাদের ধারণা। আপনার হচ্ছে যে আলোচনাটা এভাবে হচ্ছে, জি জি, আনফরচুনেটলি এভাবে হচ্ছে, কিন্তু হচ্ছে আমি কোনো সময় অস্বীকার করি না যে এটা হচ্ছে না, হচ্ছে, বাট সেটা খুব লিমিটেড কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ। শতকরা 1/1 কম মনে করতে মানে আপনার বা আমি বললাম যে 2 ভাগও হতে পারে, এরকম আমরা ওইভাবে পার্সেন্টেজ করা নেই। তো এটা যেটা উনি বলেছেন যে আপনার চিকিৎসা ব্যয়ের বিষয়টা বলেছেন যে আপনার অনেক কম হতো। আসলে চিকিৎসা ব্যয় কিন্তু শুধুমাত্র যে আপনার এই কমিশন বা আপনার এটা না, এটা সামগ্রিক ব্যাপার। এটা আপনার একটা সময় আলাদা করে আপনার আলোচনা করা যেতে পারে। চিকিৎসা ব্যয় নিয়ে কিন্তু এর সাথে অনেক উপাদান আসলে জড়িত, এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট টপিক এখন বাংলাদেশে, যে আপনার চিকিৎসা ব্যয়ের বিষয়টা। ভুল চিকিৎসার ভুল চিকিৎসার প্রসঙ্গটা হচ্ছে যে সারা বিশ্বেই আপনার ভুল চিকিৎসার বড় বড় উদাহরণ আছে, বড় বড় উদাহরণ আছে। যেমন আমাদের দেশের, আমি শুধু জানতে চাই যে আমাদের দেশের যে ভুল চিকিৎসার যে পরিমাণ, যেটি বিবিএস থেকে মোসাদ্দেক শফি বললেন, সেটি কি সহনীয় কিনা? সেটা সহনীয়, সেটি কি মানে স্বাভাবিক? সেটা স্বাভাবিক, সেটা সহনীয়, সেটা সহনীয়, সেটা সহনীয়, সেটা মাত্রা ছাড়ায়নি, মাত্রা ছাড়ায়নি। আমি বলবো যে মাত্রা ছাড়ায়নি। আর সবচেয়ে বড় কথা কি, ধরেন যে আমি একজন ল্যাবরেটরি পার্সন, আমি আমার ল্যাবরেটরিতে প্রতিদিন প্রায় 8,000-9,000 টেস্ট করি। সমস্ত টেস্ট সঠিকভাবে হচ্ছে, কিন্তু ভুল যদি আমি একটা করি সেটাই কিন্তু আলোচনা হয়। এই যে আমি 8,000 টেস্ট করলাম, এটা কিন্তু আলোচনা হয়, যেহেতু মানুষের জীবন মরণের সঙ্গে জড়িত। ডক্টর জাহিদ, এই তিনটি বিষয় আপনার একটু মতামত শুনতে চাইবো। আপনি যদি খুব, আমি রিভার্স ওয়েতে শুরু করি। মানে ভুল চিকিৎসার বিষয়ে যে কথাটা আসছে, ভুল চিকিৎসা হোক এটা আমরা কেউ চাই না, বাট বাস্তবতা হচ্ছে সারা পৃথিবীতেই ভুল চিকিৎসা বা আইডেন্টিফিকেশন বা ডায়াগনোসিস রং হওয়া এটা কিন্তু এটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই আছে। বাট এটা কত পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটার বিষয়ে আপনি যদি খুব ইন্টারন্যাশনালি যে সমস্ত রেপুটেড অর্গানাইজেশন আছে সেগুলোর মধ্যেও খোঁজ নিয়ে দেখেন, এই কোনো উপায়ে এটা 5% ক্রস করে না। এটা 2.5 থেকে 3% মধ্যেই সাধারণত থাকে। ডেভেলপড কান্ট্রিতে এরকম থাকে, আন্ডার ডেভেলপ বা ডেভেলপিং কান্ট্রিতে একটু বেশি থাকে। আমাদের যে বিবিএস এর যে স্ট্যাটিস্টিক্সটা শফি সাহেব বললেন সেটাতে এটা 3% বলছে। তবে তারপরেও আমার প্রশ্ন আছে যে বিবিএস এর যে স্টাডিটা, এই স্টাডিটা কোথায় করেছে, কি ধরনের করেছে, এবং সেই স্টাডি কারা করেছে, অর্থাৎ আপনি মনে করছেন যে এই স্টাডিটার ব্যাপারেও আমি খুব সন্দিহান। তবে ভুল চিকিৎসা যে হচ্ছে না বা ভুল চিকিৎসা হওয়ার ব্যাপারে বাংলাদেশে ডাক্তার আবার হলো কি সবাই ডাক্তার। বাংলাদেশে যে মানে এমবিবিএস পাস ডাক্তার, কোয়ালিফাইড ডাক্তার এটা না, কিন্তু কোয়ালিফাইড ডাক্তারের পাশাপাশি নন কোয়ালিফাইড, আন্ডার কোয়ালিফাইড, লেস কোয়ালিফাইড বা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার সবাই কিন্তু আপনার ডাক্তার। ওষুধের দোকানদার সেও ডাক্তার। কাজে এখানে কোন ডাক্তার ভুল চিকিৎসা করছে এইটা একটা বড় বিষয়। এখন বলতে হবে যে রেজিস্টার্ড কোয়ালিফাইড ফিজিশিয়ান কয়জন ভুল করেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আসা উচিত। এইটা হলো একটা। আরেকটা হলো যে আপনার পার্সেন্টেজের বিষয়ে যেটা প্রাণগোপাল দা যেটা বলছেন আর কি,
প্রাণগোপাল দা হয়তো ওনার অভিজ্ঞতা থেকে উনি এক ধরনের বলছে, উনি কোথাও স্টাডি করেছে কিনা জানি না যে পার্সেন্টেজ বলছে, বাট আমরাও তো আমাদেরও দেখতে দেখতে বয়স অনেক হয়ে গেল এবং আমরাও যা দেখলাম যে অ্যাকচুয়ালি সবাই পার্সেন্টেজ খায় না। হ্যাঁ, ওই প্রফেসর লেভেলে, দাদার লেভেলেও কিছু লোক বা উনার আগের যারা সিনিয়র প্রফেসর ছিলেন ওনাদের মধ্যে 2-4 জন হয়তো নিতেন। এখনকার জেনারেশন, আমাদের জেনারেশনও হয়তো 2-4 জন নেই, জুনিয়রদের মধ্যেও নেই, ঠিক আছে। বাট এইটা কোনো অবস্থাতেই বাংলাদেশের চিকিৎসা সেবা ব্যবস্থা সার্বিক চিত্র না। সার্বিক চিত্র যদি এটা হইতো তাহলে তো ধরেন দেশের স্বাস্থ্য ব্যবস্থা সত্যিকার অর্থে এইভাবে চলতে পারতো না। আজকে প্রাইভেট সেক্টরে যে ডেভেলপমেন্ট হচ্ছে বা গভর্নমেন্ট সেক্টরের পাশাপাশি, সেটা কিন্তু যদি এত পার্সেন্টেজ দিতেই হতো তাহলে প্রাইভেট সেক্টর কিভাবে চলতে পারে। ওকে, আর অযোগ্য ডাক্তার যেটি বলা হচ্ছে যে 106টি মেডিকেল কলেজ করা হয়েছে, অযোগ্য ডাক্তারদের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে এখন তো আপনার ভর্তি পরীক্ষা হয় এবং আপনি এত জিপিএ, গোল্ডেন জিপিএ পাচ্ছে, তাদেরকে আপনি ভর্তি করতেছেন। এখন তাদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ার পর তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ আপনার বিভিন্ন পরীক্ষা দিয়ে তারপরে গ্রাজুয়ালি তারা পাস করতেছে। তাইলে এখন অযোগ্য ডাক্তার যদি কেউ তৈরি হয় বা কোনো জায়গায় যে হয়, তাহলে যারা সত্যিকার অর্থেগুলো কন্ট্রোলিং অথরিটি, অর্থাৎ ডাইরেক্টর মেডিকেল এডুকেশন এবং রেসপেক্টিভ ইউনিভার্সিটি যে সমস্ত ডিনারি আছে, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি যে তারা এগুলি খোঁজ নেওয়া উচিত, লুক আফটার করা উচিত, ঠিকমতো পড়াশোনা হচ্ছে কিনা, ক্লাস হচ্ছে কিনা, পরীক্ষা নেওয়া হচ্ছে কিনা, তারপরে আপনি অযোগ্য বলতে পারেন। আর যোগ্যতা, যে অযোগ্য চিকিৎসকের কথাটা আসলো, অযোগ্য কত পার্সেন্ট, কয়জন, এবং যোগ্য চিকিৎসকের সংখ্যা যদি না বেশি হতো তাহলে আজকে প্রায় 17 কোটি মানুষ চিকিৎসা পাইতেছে। এখন যে বিদেশে যাওয়ার তো প্রবণতা আগের চেয়ে অনেক কমেছে। আমার মনে হয় যে আমরা যারা মুস্তাফিজ শফি এবং ডক্টর শামীমকে শোনার আগে আমরা একটু ঢাকার বাইরে থেকে শুনে আসি। এবং মুস্তাফিজ শফি ভাই, আমি একটু আপনাকে অনুরোধ করবো যে সবগুলি বিষয়, যেমন ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী একটি কথা তুলছিলেন যে গণমাধ্যম ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে বিষয়গুলিকে তোলে, সেই ব্যাপারে একটু আপনার একটু মতামত শুনতে চাই। আমি আবার ডক্টর আজিজুর রহমান সিদ্দিকীর কাছে ফিরে যাই। ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী, মাঠ পর্যায়ে চিকিৎসক না থাকলে তত্ত্বাবধানকারী কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, জেলার সিভিল সার্জনদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, এটি বলেছেন স্বাস্থ্যমন্ত্রী। এটি বলার পর আপনারা কোনো উপকার দেখতে পাচ্ছেন কিনা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসকদের থাকার ব্যাপারে, মনিটরিং ব্যবস্থাটিও সফল হয়েছে কিনা? ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী। ধন্যবাদ। আমাদের বর্তমান ডিজিকে আমরা ডিজিটাল ডিজি বলি। উনি প্রত্যেক দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের সকল সিভিল সার্জন, সকল স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আমাদের মত বিনিময় করছেন। আমরা বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে যেমনি সিভিল সার্জনরা প্রত্যেকদিন আলাপ করতে পারছি, তেমনি একটা সিএসসিবি যে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী, সে সিভিল সার্জনের সাথেও এখন যোগাযোগ করতে পারছে। আমাদের বায়োমেট্রিক মেশিন, আমাদের রেগুলার ডিজিটাল তত্ত্বাবধানের মাধ্যমে আমরা কিন্তু অনেকটাই সুযোগ পেয়েছি। তার মানে মনিটরিং, তার মানে মনিটরিং অনেক ভালো হয়েছে। আমি একটু ডক্টর গাজী মিজানুর রহমানের কাছে জানতে চাইবো, ডক্টর আজিজুর রহমান সিদ্দিকী আপনাকে ধন্যবাদ। ডক্টর গাজী মিজানুর রহমানের কাছে জানতে চাইবো যে এই যে ক্লিনিক বা মেডিকেল কলেজ, হাসপাতালের ব্যবস্থা, সেগুলি আসলে কতটা লাভজনক, মানে চিকিৎসা সংক্রান্ত এই পেশাগুলি আসলে কতটা লাভজনক পেশা, ব্যবসা হিসেবে কত ভালো? চিকিৎসা, আসলে চিকিৎসা এটা ব্যবসায়িক কোনো পণ্য না। চিকিৎসা এটা একটা সেবামূলক ধর্ম, সেবামূলক পেশা। আমরা যারা ক্লিনিক এবং ডায়াগনস্টিকের সঙ্গে যুক্ত আছি, নিশ্চয়ই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেটা একটি ব্যবসামূলক প্রতিষ্ঠানই হবে, কারণ এটা করতে গেলে ট্রেড লাইসেন্স প্রয়োজন হয় এবং ব্যবসা করাটা অবৈধ কোনো কাজ নয়। কথা হলো যে আমরা আমরা যেটা করছি সেটা হলো ব্যবসা, মানে চিকিৎসার ব্যবস্থাপনা করছি। জি জি জি, আপনি শেষ করেন। জি বলুন। জি আপনি শেষ করেন। জি আপনি শেষ করেন। তো হ্যাঁ, আমি মনে করছি যে আমাদের যেটা কর্তব্য থাকছে সেটা হলো ভালো চিকিৎসার উপকরণ, উপাদান এগুলো তৈরি করা এবং সেগুলো স্থাপন করা এবং সেটার যথাযোগ্য ব্যবস্থাপনা করে আমাদের দেশের জনগণের স্বাস্থ্যসেবাকে এগিয়ে নেওয়া। আমাদের গত 20 বছর আগেও যদি আমরা দেখি চিকিৎসা সেবার অবস্থা, বিশেষ করে প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অবস্থা, আমরা এই 20 বছর পরে অনেক উন্নত হয়েছে এবং আমরা এই সেবাটা দেওয়ার জন্যই সরকারি হাসপাতালের উপর যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু এখন অনেক কমে গেছে। প্রাইভেট হাসপাতাল, প্রাইভেট ক্লিনিকগুলো কিন্তু
এখন বিশাল একটা ভূমিকা পালন করছে। ডক্টর গাজী মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আজিজুর রহমান সিদ্দিক এবং ডক্টর মিজানুর রহমানকে আমি ধন্যবাদ দিতে চাই। আমরা বিরতিতে যাওয়ার আগে ডক্টর শামীম, আপনি কি একটু বলবেন যে চিকিৎসা কেন্দ্রিক ব্যবসাগুলিকে নিছক ব্যবসা হিসাবেই আমরা দেখতে বাধ্য হচ্ছি কেন? এখন বলবো? জি, আপনি যদি একটু বলেন, কারণ আমরা ফিরবো মোসাদ শফির কাছে। পুরো ব্যবসা, ওই ডক্টর গাজী বললেন যে ব্যবসা তো কোনো অবৈধ কোনো বিষয় না, এটা বাজার অর্থনীতির যুগ। আপনারা বলবেন বাজার অর্থনীতি, তো চিকিৎসকরা বিনিয়োগ করে কোথায়? চিকিৎসকরা বিনিয়োগ করে নিজের উপরে। আপনাকে জেনে অবাক হবেন, প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত একটা ছেলে কতগুলা পরীক্ষা বা কতগুলা কঠিন সিস্টেমের মধ্যে দিয়ে পার করে। পার করার পরে আপনার যে 1 বছর ইন্টার্ন করে, এই লম্বা সময়টা তারা শেষ করে একটা চিকিৎসার সনদ পেল ডাক্তার হিসাবে, এবং এই সময়টুকুতে তাকে যে কোনো সাবজেক্টের তুলনায় সারা ওয়ার্ল্ড ওয়াইডই আমাদের ডাক্তারি যারা পড়ে তাদেরকে অনেক বেশি পড়াশোনা করতে হয়, অনেক বেশি বিনিয়োগটা তার নিজের প্রতি। পাশ করার পরে বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, এটা একটা অমানবিক স্বাস্থ্য ব্যবস্থা। বিকজ আমাদেরকে একমাত্র ডাক্তার যারা অনারারি বলে, আমরা অনাহারি বলি, যে তারা বিনা পয়সায় সেবা দিয়ে যায়। গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে সারা পৃথিবীতে নো 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 কোন জায়গায় বিনা পয়সায় রেসিডেন্সি 4 বছর বিনা পয়সায়। না না না, অবশ্যই পয়সা। রেসিডেন্সি 4 বছর উদাহরণ দিতে পারবেন না। বাংলাদেশে যেভাবে সব জায়গার মধ্যে একটা কোয়ালিফাইড ডক্টর যদি কেউ এফসিপিএস করে থাকে, এমডি করে থাকে, তার আন্ডারে ট্রেনিং যদি অ্যাকসেপ্টেড হয়ে যায়, তাকে বিনা পয়সা অনারারি করতে হয়। সে অনেক সময় তার ক্লিনিক্যাল প্রফেশনালি চায় না, সে ইচ্ছা করে অনারারিটা নেয় ঢাকায় থাকার জন্য। ঢাকায় থাকার জন্য না, ঢাকার বাইরেও অনারারি করা যায়। তো তাকে খেতে হয় না, তাকে পড়তে হয় না, কারণ ডাক্তার তো বানিয়ে দিলেন আপনাকে। ডাক্তার বানিয়ে দেওয়ার পর সমাজের সবার কাছে তার যে চাহিদা সৃষ্টি হবে, সে ডাক্তার ছেলে, তার তো অনেক পয়সা, তার বউ লাগে না, তার বাচ্চা লাগে না, তার খেতে লাগে না, তার বাইরে ঘুরতে ইচ্ছা করে না, সে অনারারি ট্রেনিং করবে। বিকালবেলা গিয়ে পিজি হসপিটালে গিয়ে দেখেন, যে অ্যাটলিস্ট বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখেন, ঢাকা মেডিকেল কলেজে গিয়ে দেখেন, বা সব করবে। হাজার হাজার ছেলেপেলে না খেয়ে 20 টাকা দিয়ে ভাত খায় আমাদের যে ক্যান্টিনের মধ্যে, 20 টাকা দিয়ে ভাত খায়। আপনি অন্য কোনো প্রফেশনে এই পাবেন না। আপনি সারাক্ষণ নন স্টপ সবাইকে সেবা দিয়ে যাবে, বিনিময়ে কি ট্রেনিং সার্টিফিকেট পেল, হি ইজ এলিজিবল ফর এক্সাম। তারপরে তাকে এফসিপিএস বা এমডি পরীক্ষা তাকে অনেক কষ্ট করে পার করতে হবে। পার করার পরে সে যখন 40 বছর বয়সে বা 35-37 বছর বয়সে সে একটা কাগজ পেল বিশেষজ্ঞ, তখন আপনারা যাবেন তার কাছে, তখন সে তার উপর যে বিনিয়োগ তার বিনিময়ে টাকা চাইবে। আমরা এটা বিরতি নিচ্ছি। মোসাফির শফি ভাই, অনেকগুলি পয়েন্ট এখানে আসছে, এর মধ্যে আমি শুধু যুক্ত করতে চাই যে এই এফসিপিএস এর জন্য যে সাধনা এবং সেই এফসিপিএস এর টেকার জন্য যে কাজ এবং সেই এফসিপিএস ডিগ্রিটাও আসলে কতটা কার্যকর, বেতন ভাতার প্রসঙ্গে এসছে, আমরা সেই সবগুলি ব্যাপারে আপনার মতামত শুনতে চাই। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব মোসাফির শফি, অনেকগুলি বিষয় ডাক্তাররা যেগুলিকে প্রতিবন্ধকতা হিসেবে তুলে ধরেছেন, এই বিষয়গুলিতে আপনি একটু মতামত জানতে চাই। বেতন ভাতা, এফসিপিএস ডিগ্রি। আজিজুর রহমান চৌধুরী সাহেবের কথা দিয়ে শুরু করি। সিদ্দিকী উনি বলেছেন, আজিজুর রহমান সিদ্দিকী, জি 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 সরি, ওনার কথা দিয়ে শুরু করে উনি বলেছেন যে গণমাধ্যম, এবং গণমাধ্যমের মধ্যে কিন্তু উনি ফেসবুকও নিয়ে এসেছেন। ফেসবুক পর্যন্ত এখন ফেসবুক এসেছে, যার কারণে আমরা অভিযুক্ত হচ্ছি। ফেসবুক কি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে? আমি গণমাধ্যম কর্মী, আপনিও গণমাধ্যম কর্মী। ফেসবুকে তো সুরঞ্জিত দাশগুপ্তকে রাত 12টায় মেরে ফেলেছিল, উনি তো মারা গেছেন 4:20 তারপর অনেক ঘটনা ঘটেছে, যেখানে ঘটনাই ঘটে নাই সেটা ফেসবুকে চলে যায়। ফেসবুক কিন্তু একটা অনিয়ন্ত্রিত একটা মাধ্যম। গণমাধ্যম অবশ্যই মাস পিপল এটাকে ইউজ করছে। আমি আমাদের যে দায়িত্বশীল গণমাধ্যমগুলো যেগুলো আছে, বড় পত্রিকাগুলো, টেলিভিশনগুলো, তার ব্যাপারে বলি। এখন ডাক্তার শামীম যেটা বললেন যে গণমাধ্যম তো শুধুমাত্র নেগেটিভ নিউজ দেখে, আসলে পজিটিভ জিনিসটা নিউজ না। আমরা কিন্তু এখন যেহেতু পজিটিভ ঘটনা কম, আমরা পজিটিভ ঘটনাকেও কিন্তু বড় করে দেই। আগে যেরকম ছিল নেগেটিভ ঘটনা কম ছিল, হঠাৎ করে ঘটতো, এটা একটা বড় নিউজ হতো। এখন পজিটিভ ঘটনা হঠাৎ করে পাওয়া যায়, নেগেটিভ বেশি কিন্তু। যার কারণে পজিটিভ একটা কিছু পেলে আমরা অনেক সময় দেখবেন যে এখন বড় পত্রিকাগুলো শুক্রবারের প্রতিবেদন, শনিবারের প্রতিবেদন অহরহ দিচ্ছে, এবং সেখানে কোনো একজন ডাক্তার হয়তো উনি নিজে মানে প্রাইভেট প্র্যাকটিস ওইভাবে করেন না, উনি ওনার প্রতিষ্ঠানেই সময়টা দেন, সেটাকে পেলে আমরা বড় করে দিই। কোনো একজন ডাক্তার হয়তো বিনা পয়সায় রোগী দেখেন, সেটা হয় সামাজিক চিকিৎসা, সেটা আমরা করি। তো এইটা কিন্তু আছে, চিকিৎসকদের মধ্যে অনেকে আছেন খুব ভালো কাজ করছে। আমার মনে হয় গণমাধ্যমের ব্যাপারে পরিষ্কার, যেহেতু অনেকগুলি প্রসঙ্গ আছে, আমি একটু ডাক্তারদের বেতন ভাতা শুরুর দিকে কি বেতন ভাতা এবং ক্যারিয়ার পাথ যে প্রসঙ্গটি আসছে সেটি আসলে অনেক কম কিনা একটু সময় সাপেক্ষ ব্যাপার, এবং এই জায়গাটাও কিন্তু আসলে রাজনীতি আছে। আমাদের চিকিৎসা ব্যবস্থা, যেটা আমরা সবসময় বলি যে রেফারেল সিস্টেম হলে কিন্তু এখন যে একজন অধ্যাপক ডাক্তারের কাছে যে রোগীদের যে ভিড় হতো, এবং ওনার যে কমিশন বাণিজ্য, ওনার যে
উনি যে মানে প্রেসক্রিপশনে যে উনি দিচ্ছেন এটা কিন্তু কমে যেত, এবং ওনার যে টাইম দেওয়ার বিষয়, একজন ডাক্তার কয়েক মিনিট বা কয়েক মানে এরকম করে হিসাব আছে যে দিচ্ছেন সময়। রেফারেল সিস্টেম হলে কিন্তু সেটা হতো না। এবং এই যে রেফারেল সিস্টেম যেহেতু নাই, একজন ডাক্তার কিন্তু পাশ করেই সে চিন্তা করছে যে আমার নামের পিছনে কয়েকটা ডিগ্রি লাগাতে হবে, ডিগ্রি লাগালে আমি আমার প্র্যাকটিসটা একটু বেড়ে যাবে। মানে সবাই বড় ডাক্তার হতে চাইছেন, সেটা বড় ডাক্তার হতে চাচ্ছে। বড় ডাক্তার কিন্তু আমাদের মাঝারিদের জন্য ডাক্তার কে? প্র্যাকটিসের জন্য বড় ডাক্তার। এবং প্র্যাকটিসের পিছনে তাদের মনোযোগটা এই কারণে যে তাদের আসলে ফর্মাল যে প্রফেশন, সেই প্রফেশনে কিন্তু রেমুনারেশন আমি নিজেও মনে করি যেটা একেবারে কম। একটা স্পেশালাইজ প্রফেশন, এখানে রেমুনারেশন অবশ্যই আরো বেশি হওয়া উচিত। শফি ভাই, আমি দুটি বিষয়, একটি যেমন ঢাকা মেডিকেল কলেজে ঘটনাটির পর ঢাকা মেডিকেল কলেজের যে পরিচালক আছেন ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান, তিনি ইন্টারনেট ডাক্তারদের বলেছেন আপনারা ঝামেলায় জড়াতে গেলেন কেন, যেটি আমার কাছে খুবই একটি এরকম কথা মনে হচ্ছে। অন্যদিকে রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের আক্রান্ত হওয়ার ঘটনার প্রেক্ষাপটে তাদের সুরক্ষায় আইন দ্রুত সময়ের মধ্যে করতে চাইছেন স্বাস্থ্যমন্ত্রী অন্যান্য ক্ষেত্রে শিক্ষকদের প্রায় চিকিৎসকদের ধমকে কথা বলছেন, হুমকি দিচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু 1 মিনিট বলেন যে এগুলি কিরকম। এটাও কিন্তু আসলে এগুলোর গোড়াতেও কিন্তু রাজনীতি, আসলেই রাজনীতি। যে ইন্টার্ন চিকিৎসকরা যে হঠাৎ করে মারমুখী হয়ে যান, আবার রোগীরাও হন, রোগীরা তো কিছু কিছু জিনিস ঘটনা থাকে কিন্তু যে একেবারে ইমোশনাল, আমার বাবা মারা গেছেন বা মা মারা গেছেন, তখন কিন্তু যুক্তিসঙ্গতভাবে সে কিন্তু খেপে যেতে পারে। ডাক্তার কিন্তু খেপতে পারেন না তখন, যেহেতু উনি সেবা দিচ্ছেন, ওনার প্রফেশনটা কিন্তু সেবার। কিন্তু আমি আমার বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছি, আমার বাবা মারা গিয়েছেন, সেখানে আমি ডাক্তারের উপর খেপছি কেন? মানে সেটা তো একটা কোনো একটা নির্দিষ্ট কারণ তো থাকবে। এটা মানে আমি কি ডাক্তারকে দেখছি যে উনি আমার বাবাকে চিকিৎসা করছেন না, মানে স্টাডি করতে। অনেক সময় এরকম হয় যে আমি ডাক্তার দেখছি যে ওনার অবস্থা খারাপ হচ্ছে, যে ডাক্তার আসছেন না, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, উনি আমাকে ধমক দিয়ে বের করে দিচ্ছেন। এই ঘটনাগুলো তো আছে। আমার মনে হয় যে ডক্টর শামীম, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি, বিরতির পর ফিরে এসে আমরা আমাদের দর্শকরা অসংখ্যবার এই কথা বলছেন যে ডাক্তাররা কেয়ার করেন না, বিরতি নিয়ে ফিরি যে ডাক্তাররা যে কেয়ার করে না, কেয়ারিংটা তারা পান না, বিদেশে গেলে তারা কেয়ারিংটাই পান। আমাদের ডাক্তার অনেক ভালো, কিন্তু তারা কেয়ার করে না। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি। আজকের বাংলাদেশে ডক্টর শামীম, আমরা খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আপনারা আসলে আস্থা হারাচ্ছেন রোগীরা বা পারসেপশন সৃষ্টি হচ্ছে, সেই পারসেপশন সৃষ্টির জন্য আপনি কাকে দায়ী করবেন? দায়ী করবো আমাদের টোটাল সিস্টেমকে। আমি বলেছি বিকজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কোনো সন্দেহ নাই। লাস্ট 20 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে প্রতিটা ইন্ডিকেটরে, সবচেয়ে বেশি এগিয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে। এত যে আমরা যে লোভী ডাক্তার, কসাই ডাক্তার, যাই হোক, স্বাস্থ্য খাতে ইন্ডিকেটরই গভর্নমেন্ট সবচেয়ে বেশি করে দেখাচ্ছে বাইরে, কারণ আমরা এত সীমাবদ্ধতার মধ্যে অনেকটুকু সার্ভিস দিচ্ছি, পৃথিবীর কোথাও নাই। সরকারি হাসপাতালে 10 টাকা দিয়ে আপনার সার্ভিস দিয়ে যে সার্ভিস ডাক্তারের কাছ থেকে পায় তারা ওভারলোডেড, অনেক বেশি করে ওভারলোডেড হয়। আর প্রাইভেটে যান আপনি, পার্থক্য কত? আপনি আজকে ইউনাইটেড যান, এখানে যান, সেখানে পার্থক্য কত? স্টার্টিং পার্থক্য 1500 টাকা দিয়ে স্টার্ট হয়। তাহলে 5-10 টাকা আর 1500 টাকা কত বড় পার্থক্য! একই সোসাইটিতে দুই ধরনের যদি চিকিৎসা ভাবে এইভাবে চলতে থাকে সেটা হবে না। আপনি সরকারি ডাক্তার বা এদেরকে দিয়ে সবকিছু চাইবেন তা কিন্তু হবে না। আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি। আসলে আমাদের এই পুরা রক্তের মধ্যে ঢুকে গেছে এই 2 নম্বরই। কেন 2 নম্বরই? আমি নিজে আমার এলাকায় চাঁদপুরে একটা হসপিটাল করেছি 80 লক্ষ টাকা ব্যয় করে। ইচ্ছে ছিল আমার আব্বা আম্মার নামে ওখানের মধ্যে আমি একটা ফাউন্ডেশন করব। ঢাকা থেকে আমার সব ভালো ভালো বন্ধু বান্ধবদেরকে নিয়ে গিয়েছিলাম, ওদেরকে রাখার জন্য ভালো সিস্টেম করেছিলাম। কিন্তু যেটা দেখলাম, কমিশন ডাক্তাররা খায় না। আসলে ম্যাক্সিমাম ডাক্তার যে 90-100% ক্লিনিকে ওনার ধরেন, তার 90% নন ডক্টর। ওখানের মধ্যে বিশেষ করে আপনি যদি প্রত্যেকটা উপজেলায় ঘুরে দেখেন 10-15টা করে হসপিটাল আছে, এবং প্রতিটা হসপিটালের মধ্যে 10-15 জন 20 জন করে মালিক আছে, এবং সবাই নন ডাক্তার। তাদের কাজ হচ্ছে, কারণ এই কমিশন খাওয়ার জন্য বসে থাকে কে জানেন? আমাকে রোগী দিবে না তো, কোয়ালিফাইড ডাক্তার, আমি এফসিকিএস পাস করা এমডি, আমাকে রোগী দিবে না আমি যদি ওখানে যাই। রোগী দিবে কে? গ্রামের সব দালালরা। দালাল কারা? ওষুধ দোকানদার দালালরা। ওরা আইসে একটা রোগী দেখেই ফিজ নেওয়ার জন্য, পয়সার জন্য বসে থাকবে, ল্যাবের জন্য বসে থাকবে, সবকিছুর জন্য বসে থাকবে। আমার মনে হয় পুরো সিস্টেমের কথা আসছে। এবং ডক্টর ইকবাল আরসালানের কাছে যাওয়ার আগে আমি ডক্টর জাহিদ আপনার কাছে যেতে চাই। মুস্তাফিজ শফি একটি বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছেন, সেটা হচ্ছে রাজনীতি। আপনি এই প্রসঙ্গে বলবেন কিনা যে ডাক্তারদের প্রতি আস্থা এবং ডাক্তাররা যে কেয়ার করে না, এমনকি বড় ডাক্তাররাও কেয়ার করে না? রাজনীতি ডাক্তারকে অযোগ্য করছে। ডাক্তাররা কিন্তু মেধাবী ডাক্তাররাই একসময় আসেন, যখন শুরু করেন তারা। ডাক্তাররা মানে সারা পৃথিবী, এই দেশের সব মানুষ রাজনৈতিক সচেতন, ডাক্তাররাও রাজনৈতিক সচেতন, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। আর শফি সাহেবের সাথে আমি কোনো মতেই একমত না
যে রাজনীতি ডাক্তারদেরকে অযোগ্য করতেছে। যারা যোগ্য ডাক্তার তারা রাজনীতিও করে, তারা ডাক্তারিও করে, আর যারা অযোগ্য তারা রাজনীতিও ভালো করতে পারে না, ডাক্তারিও ভালো করতে পারে না। শফি সাহেব হয়তো তাদের কাছে যায় না, সেজন্য সে বুঝতে পারে নাই। এটা হচ্ছে একটা বড় সমস্যা। কাজে রাজনীতি কোনো অবস্থাতেই, রাজনৈতিক সিস্টেম আমাদের চিকিৎসা সেবা ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে প্রভাবিত করছে, এইটা অস্বীকার করার কোনো উপায় নাই। কারণ এই যে আপনি বললেন যে 106টা প্রাইভেট মেডিকেল কলেজগুলোর একটা নীতিমালা ছিল, এবং নীতিমালাটা যদি ফলো করা হতো তাহলে কোনো সমস্যাই হতো না। এবং যারা এটা লুক আফটার করার কথা, মন্ত্রণালয়ের একটা কমিটি আছে মন্ত্রী মহোদয়ের সভাপতিত্বে, এবং ওনারা যদি এটা ঠিক মতো করতেন তাহলেই কিন্তু, অর্থাৎ আইন আছে কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য, যে দেখার জন্য যে লোকগুলো, ওনার যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে কিন্তু এত কথা হয় না, এত আলোচনা হয় না। কিন্তু সেই জিনিসগুলো হচ্ছে না, তার কারণ মানুষের দায়বদ্ধতা যাদের জনগণের কাছে, দেশের মানুষের কাছে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে গেছে। মনিটরিং এর প্রসঙ্গটার পাশাপাশি যদি একটু জানি, আমাদের কি এতগুলি চিকিৎসক বানানোর মতো অধ্যাপক চিকিৎসক আছেন আপনারা? এখন কথা হচ্ছে আমার আপনার মাধ্যমে প্রশ্ন হচ্ছে, আমাদের কি 106টা প্রাইভেট মেডিকেল কলেজ দরকার ছিল? 106টা প্রাইভেট মেডিকেল কলেজ, এই যে আপনি যে কথাটা আনলেন, এখন আমার বাড়ি নীলফামারী, আমি তো চাইবো যে আমার এখানে মেডিকেল কলেজ থাকে। এখন তাইলে দেখা যাচ্ছে এখন গভর্নমেন্ট মেডিকেল কলেজ, গভর্নমেন্ট এখন দেখা যেতেছে যে সেই প্রত্যেক জেলায় জেলায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হচ্ছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। কিন্তু তার আগে যে ওইখানে যে 100 বেড 200 বেড 250 বেডের হসপিটালটা ছিল, সেটি যাতে ভালো চলে, সেটার জন্য উদ্যোগ নেওয়া দরকার ছিল সবার আগে। সেইখানে যাতে ডাক্তাররা থাকতে পারে, এবং সেইখানে আমি তো শুনেন আমার চাকরি জীবন শুরু করছি ভাই 84 সনে ইউনিয়ন সাব সেন্টার দিয়ে, এবং 2 বছর থেকে ডাক্তারি করে আসছি। ইট ইজ নট দ্যাট মাসে গেছি, এভরিডে আই ইউজ টু গো, এবং আমি 2 বছর পূর্ণ করে ওইখান থেকে রিটার্ন আসছি 86 সনে। কাজী ওইখানে ডাক্তারদের বসার জায়গা, 86 সনের অবস্থা, 84 কথা চিন্তা করেন, টিনের ঘরের মধ্যে ছিল ইউনিয়ন সাব সেন্টার, এবং সেটার মধ্যেই বসছি, থাকছি, রুগী দেখছি। কিন্তু সমস্যা হলো আজকে সেই অবস্থার পরিবর্তন কতটুকু হয়েছে, এবং সেইখানে ডাক্তার যে একটা ক্লাস 1 অফিসার, তাকে কি বেতন ভাতা দেওয়া হয়, ওই আমলে কি দেওয়া হতো আর এখনো কি দেওয়া হয়, এটা তো শফি সাহেবের বক্তব্যে অনেকটা উঠে এসছে। কিন্তু তারপরেও আমি বলবো যে সত্যিকার অর্থে হসপিটালগুলো, উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো এবং আপনার জেলা হসপিটালগুলোকে যদি আপনি ম্যান পাওয়ার দিয়ে, সুযোগ সুবিধা দিয়ে, এবং তার মধ্যে যন্ত্রপাতি এবং সাপ্লাইজ দিয়ে যদি আপনি ঠিক মতো এটাকে রান করতে পারেন, তাহলেই স্বাস্থ্যসেবা ব্যবস্থা, মেডিকেল কলেজ করে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রত্যেক জেলায় জেলায় করে ডেভেলপ হবে। এটা হবে আরো 10-15 বছর অপেক্ষা করতে হবে। ডক্টর ইকবাল আরসালান, আপনার কাছে একটু শুনবো যে আমরা আসলে, আমি জাহিদের শেষ থেকে আমি বলি, সময় কতটুকু পাবো আমি জানি না, 1.5 মিনিট, তাহলে খুব দ্রুত এবং সংক্ষেপে বলতে হবে। সেটা হচ্ছে যে খুব রাইটফুলি আসলে জাহিদ কথাটা বলেছে। বিষয়টা হচ্ছে যে মানুষের পারসেপশন হচ্ছে যে, যেমন আগে ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, বড় বড় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে আসলেই লোকে চিকিৎসা পেত, যার ফলে যে আপনার এই পলিটিক্যাল যারা এলিটস এলাকার, তারা মনে করে আমার এলাকার জনগণের যদি চিকিৎসা সেবা নিশ্চিত করতে হয় তাহলে এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল বানাতে হবে, এবং এই পলিটিক্যাল প্রেশারটা গভর্নমেন্টের উপরে আসে, এবং গভর্নমেন্ট ডিউ টু পলিটিক্যাল রিজনস এগুলোকে এন্টারটেইন করে। আসলে যদি আমাদের আসলে যদি আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা, আমি বলি সবসময় যে এইখানে আমাদের বিশাল একটা ডেফিসিয়েন্সি আছে স্বাস্থ্য ব্যবস্থাপনায়। আমাদের সরকার যে লিমিটেড রিসোর্স আছে, তার মধ্যে যে পার্সেন্ট অফ বাজেট বা যা আছে, সেগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারতাম তাহলে কিন্তু আমরা অনেক অ্যাচিভ করতে পারতাম। যেমন ধরেন যে জেলা হাসপাতালগুলোকে যদি আপগ্রেডেড করা হয়, সেখানে যদি ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশনটা প্রপারলি হয়, এখানে কিন্তু ম্যান পাওয়ার ডিস্ট্রিবিউশনও প্রপার না। এখানে যে আপনার ধরেন যে কনসালটেন্ট 10 জন আছে, মেডিকেল অফিসার 4 জন, এবং এর মধ্যে কনসালটেন্টের মধ্যে 4 জন হলো সার্জন। তা হাউ কাম যে ইউ উইল গেট সার্ভিস আউট অফ দিস, এবং নার্সও নেই। নার্স আপনার হচ্ছে যে অফিসিয়ালি সারা বাংলাদেশে আপনার যেখানে 1:3 হওয়ার কথা, সেখানে হলো 1:0.87, এখন 0.7 হবে, এবং গ্র্যাজুয়ালি এটা কমতে থাকবে। যেহেতু আপনার মেডিকেল কলেজ বেশি হয়েছে, ডাক্তার বেশি তৈরি হচ্ছে, নার্স কিন্তু স্টুডেন্ট কম, 4,500 4 থেকে 4,500 প্রাইভেট সব মিলে। তাহলে যে এখন যে কথাটা একটু আগে ডক্টর শামীম বলছিলেন যে
রুগীরা এক্সপেক্ট করে যে আমার কাছে ডাক্তার বসে থাকবে, আসলে পৃথিবীর কোথাও থাকে না, থাকে হলো নার্সরা, Right. সেখানে নার্সই নাই। তো যার ফলে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে প্রাপ্তি, এটা হচ্ছে ব্যবস্থাপনার কারণে এই আপনার ব্যত্যয়টা ঘটছে। আর আরেকটি বিষয় সেটা বলি যে আপনাদের এই আলোচনার মধ্যে অনেকগুলো কথা এসছে, সে কথাগুলো সমাধান করবার জন্য কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় রাইটফুলি কাজে হাত দিয়েছিলেন যে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য সুরক্ষা আইন, এগুলো পরবর্তী সময় মন্ত্রণালয়ে অনেক আলোচনার পরে স্বাস্থ্যসেবা আইনের একটি খসড়া তৈরি হয়েছে। এই আইনের খসড়াটা যদি আইন হিসাবে বাস্তবায়ন হয়, তাহলে আমরা দেখতে পাবো যে আলোচনাগুলো বা উপাদানগুলো আসছে, সেই উপাদানগুলোর অনেকখানি সমাধান হবে এবং স্বাস্থ্যসেবাটা আরো বেশি নিশ্চিত এবং আপনার হচ্ছে যে সবাই যে প্রোটেকশন, রোগীর প্রোটেকশন, চিকিৎসকের প্রোটেকশন, স্বাস্থ্য সেবাদের প্রোটেকশন। ডক্টর ইকবাল আরসালান, আমাদের সময় একদম শেষ। ডক্টর ইকবাল আরসালান, ডক্টর AZM জাহিদ হোসেন, জনাব মোস্তাফিজ শফি এবং ডক্টর শামীম, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।